আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। যশোরে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করুন। তারপরে আল্লাহর রাস্তায় শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যায়, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো টেকে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধারকারী, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ! ওরে বাবা, একটা রূপ ধারণ করেন, তাহলে মানুষ আস্থা রাখতে পারবে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছেন তাদের মার্কে। কেন দিবেন? শুনছিলাম জামাত আমিরের বক্তব্যের অংশবিশেষ। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাভারের হেমায়েতপুরে ঢাকা 2 আসনে বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সর্বস্তরের মানুষের কাছে ভোট চান। ঢাকা 19 সাভারে জনসংযোগে ব্যস্ত সময় অতিক্রম করছেন বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অন্যদিকে জামাত সমর্থিত 10 দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল কর্ণপাড়া সহ বিভিন্ন এলাকায় শাপলাকুলির পক্ষে গণসংযোগ করেন। নাটোরের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মানুষের বসতি নেই, অথচ পূর্বাচল নতুন শহরে পানি সরবরাহের নামে চলছে অর্থ লোপাটের আয়োজন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে প্রকল্পের ব্যয় এবং রক্ষণাবেক্ষণের আড়ালে 706 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আরও 500 কোটি টাকা বরাদ্দের আয়োজনও চলছে রাজুকের। প্রকল্পের মেয়াদ শেষে বিদেশ সফরও করেছেন সরকারি কর্মকর্তারা। এমন 9-6 প্রকল্প নিয়ে দুর্নীতির তদন্তে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে খোদ প্রকল্প পরিচালককে। নাজিবুর রহমানের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। 1995 সাল থেকে শুরু, এখনো প্রায় 6000 একরের স্বপ্নের এই নগরী বসবাসযোগ্য হয়ে ওঠেনি। 3 দশকে এ এলাকায় চলেছে একের পর এক উন্নয়ন প্রকল্প। জনমানবহীন 26,000 প্লটের মধ্যে প্রায় 300 প্লটে শুরু হয়েছে ভবন নির্মাণ। ছবির মতো সুন্দর পূর্বাচল নতুন শহর প্রকল্প দেখতে যতটা গোছালো, ঠিক তার উল্টো এ প্রকল্পের
কাজের অগ্রগতি। পানি সরবরাহের নামে কয়েক শত কোটি টাকার অসম চুক্তি করেছে প্রকল্প সংশ্লিষ্টরা, যা আদতে বাস্তবসম্মত তো নয়, উল্টো কয়েক শত কোটি টাকা গচ্ছা দেয়ার মহাপরিকল্পনা। 2019 সালে জনবসতিহীন এই অঞ্চলে পানি সরবরাহ করতে 9-6 প্রকল্প সাজায় রাজুক, যেখানে লাভের দেখা পাবে শুধু চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ডেলকট লিমিটেড। 15 লাখ মানুষকে পানি সুবিধা দিতে 2019 সালে 592 কোটি টাকার প্রকল্প সাজায় কর্মকর্তারা। নির্মাণ ব্যয় 592 হলেও 11 বছর রক্ষণাবেক্ষণ বাবদ আরও 627 কোটি টাকা পাবে ডেলকট লিমিটেড। চুক্তি অনুযায়ী সংযোগ দেখভাল বাবদ বছরে 57 কোটি টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত 30টি সেক্টরের মধ্যে পানি সংযোগ পেয়েছেন মাত্র 175 গ্রাহক। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চুক্তি অনুযায়ী রক্ষণাবেক্ষণের জন্য ইতিমধ্যে 114 কোটি টাকা পেয়ে গেছে ডেলকট লিমিটেড, অথচ এতে রাজুকের প্রাপ্তি শূন্য। এসব নিয়ে অন্তর্বর্তী সরকার তদন্ত কমিটি গঠন করেছে, যার সদস্য সচিব আবার প্রকল্পেরই পরিচালক, যেন নিজের অপরাধ নিজেই খুঁজে বের করবেন তিনি। রাজুকের পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন ছিল ডেলকট লিমিটেডের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার ভাই, এটা ভাই আপনার মুখে ওনাদেরকে জিজ্ঞেস করাটা বেটার, কারণ এখানে আমি কোনো পজিটিভ অথবা নেগেটিভ কমেন্ট করতে চাচ্ছি এই ব্যাপারটা। পোলোটে যে আমরা থাকি পানি এখনো সাপ্লাই হয়নি। এবার দেখা যাক পূর্বাঞ্চলে পানি সরবরাহের বাস্তব চিত্র। সেক্টর 1, 2, 3 থেকে 16, 17, 18 সব সেক্টর ঘুরেও গ্রাহক পাওয়া দুষ্কর। অনেক এলাকায় কাজ এখনও চলমান, আর কোথাও সংযোগ দিয়েই লাপাত্তা ডেলকট লিমিটেড। গ্রাহক না থাকলেও রক্ষণাবেক্ষণের অর্থ ঠিকই আদায় করছে অতীতে কোনো অভিজ্ঞতা না থাকা চীনা এই প্রতিষ্ঠানটি। প্রকল্পের মেয়াদ শেষ হলেও বিদেশ সফর করতে ভুল করেননি কর্মকর্তারা। দল বেঁধে 2025 সালে চীন সফরে গেছেন 8 জন সরকারি কর্মকর্তা। আমি দেখব যদি আপনার যে পয়েন্টটা আপনি বললেন যে জায়গাগুলো, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা যে পরিমাণ কাজ করছে আমরা পেমেন্ট কিন্তু তার থেকে অনেক, বিশেষ করে আমি আসার পর তো খুবই কম পেমেন্ট করছি আমরা। তো কাজেই এটা চুক্তিটা ওই যে এত কোটি টাকা পাবে সেটা আসলে কিন্তু কাজ শেষ হওয়ার পর। সর্বোচ্চ কর্তৃপক্ষ যদি বলেন আমি দেখব বা জানি না, তাহলে সেটা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। পানি সরবরাহ তো হয়নি, গ্রাহকও নেই বাস্তবে, তা সত্ত্বেও যেভাবে বাৎসরিক ভিত্তিতে যে 57 কোটি টাকা প্রদান করা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অনিয়ম, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। পূর্বাচল নতুন শহরকে বলা হয় দেশের অন্যতম আধুনিক নগরীর রোল মডেল, অথচ অনিয়ম আর বিশৃঙ্খলায় ঠাসা এ পরিকল্পিত নগরী কবে বাসযোগ্য হবে তা নিয়ে সন্দিহান নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত ডাক্তার রায়হান কবির ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক সহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ইস্যুতে আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান, দেশভেদে আইসিসি তার মানদণ্ড পরিবর্তন করেছে, যা কাম্য নয়। ইউসুফ আরও বলেন, আইসিসির উচিত আন্তর্জাতিক ক্রিকেটের সার্বজনীন নিয়ন্ত্রণকারী হিসেবে কাজ করা, কোনো একক বোর্ডের স্বার্থ রক্ষা নয়। এদিকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড 15 সদস্যের দল ঘোষণা করেছে। 15 জনের তালিকায় আলোচনায় জয়নুল্লাহ ইহসান। প্রথমবার আন্তর্জাতিক ডাক পেয়েছেন এই আফগান ফাস্ট বোলার। গত মাসে নিয়োগপ্রাপ্ত নতুন কোচ ওয়েন ডাউকিন্সের অধীনে স্কটল্যান্ডের নেতৃত্ব দেবেন রিচি ব্যারিংটন। এছাড়াও শেষ মুহূর্তে বাংলাদেশের বাদ পড়া নিয়ে সহমর্মিতা জানিয়েছেন স্কটল্যান্ড ক্রিকেট। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।